আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত দর্শক, আজকে ঈদের জাস্ট পরবর্তী দিন। আপনারা সবাই নিশ্চয়ই উপভোগ করছেন আজকের ঈদ, গতকালকের ঈদ। এবং ঈদ আপনারা জানেন, কুরবানি ঈদ সাধারণত 3 দিন পালন করা হয়ে থাকে। আজকে ঈদের দ্বিতীয় দিন, আমরা অবশ্যই বলবো আজকেও ঈদ। আপনারা নিশ্চয়ই গতকাল এবং আজকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুক্রবারের পরে শনিবার এবং রবিবার 2 দিন আপনারা পাচ্ছেন হলিডে। সো আপনাদের ঈদের দিনটা আসলে অনেক বেশি মহিমান্বিত হবে, এটাই আমরা আশা করি। সবাই আত্মীয় স্বজন বাড়ি সব কিছু বাদ রেখে, কাজকর্ম এবং অন্যান্য ব্যস্ততা রেখে আপনারা রিল্যাক্সলি সবার বাসায় দাওয়াত খাচ্ছেন, আনন্দ করছেন। এই আনন্দটাকেই আমরা শেয়ার করার জন্য আমাদের সাথে বিশেষ কিছু মেহমান আজকে আছেন। যথারীতি ঈদুন সাঈদুন এই প্রোগ্রামটি সাজানোই হয় আমরা যাদেরকে টেলিভিশনে সবসময় খুব সিরিয়াস দেখি, যারা সাধারণত আপনাদেরকে নাসিহা দেন। আজকে কিন্তু কোনো নাসিহা শোনার টাইম না। আজকে ওনাদের ব্যক্তিগত জীবনে কীরকম করে ওনারা মজা করেন, কীভাবে প্রোগ্রামগুলো ওনারা ব্যক্তি জীবন কীভাবে পালন করেন, সেই বিষয়গুলো নিয়ে, ওনাদের ঈদ কেমন গেল, আপনাদের সাথে কীভাবে ওনারা ঈদ শেয়ার করলেন, এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ টিভি ওয়ানের সাথে থাকার জন্য। আপনারা দেখছেন ঈদুন সাঈদুন। আমি প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাধারণত ডান পাশ থেকেই সবসময় পরিচয় করাই দেওয়াই উচিত। আমার সর্বডানে আছেন ব্যারিস্টার হামিদ হুসাইন আজাদ। আপনারা অবশ্য নামের পরে আর ওনার কোনো টাইটেল দেওয়া লাগে না, হামিদ ভাইকে সবাই চিনেন। উনি প্রেসিডেন্ট MCA, মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের, এবং উনি লিগাল প্র্যাকটিসও করেন, ওনার চেম্বার আছে। তো আপনাদের যদি কোনো ওনার দায়িত্বের বাইরে এক্সট্রা কোনো সহযোগিতা লাগে, ওনার কাছে লিগাল কোনো ম্যাটার হলে ওনার কাছে যেতে পারবেন। হামিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। জাযাকুল্লাহু খাইরান। ঈদ মোবারক আপনাকে এবং আপনার মাধ্যমে সকল শ্রোতা মণ্ডলীকে। জাযাকুল্লাহু খাইরান। সম্মানিত দর্শক, আপনারা হামিদ ভাইয়ের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা আপনাদেরকে জানানো হয়েছে। এরপরে হামিদ ভাইয়ের পাশে আছেন আমাদের আরেকজন গুণী ব্যক্তি, আমাদের খালিদ ইয়াহিয়া ভাই। উনি আছেন ফ্যাকাল্টি, ইউনিভার্সিটি অফ গ্রেটার ম্যানচেস্টারে। উনি ল ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন। উনি রেগুলার টেলিভিশন প্রোগ্রামও করেন, আপনারা তাকে বিভিন্ন টেলিভিশনে প্রোগ্রামে দেখে থাকবেন। আপনাকে খালিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। আসসালামু আলাইকুম মুজাহিদ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি, এবং একই সাথে টিভি ওয়ানের দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তবে আজকে কিন্তু লিগাল কোনো অ্যাডভাইজার দিন না। জি জি, আজকে আপনার ঈদ কেমন গেল আমরা সেগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার বাম পাশে আছেন আমাদের সুনামধন্য, আপনারা সবাই চিনেন, ডক্টর আবুল কালাম আজাদ ভাই। উনি বর্তমানে চেয়ারম্যান ব্রিটিশ সাফির একাডেমি। আজাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। আপনাদেরকে অনেক শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্বে আরেকজন আপনাদের সবচেয়ে পরিচিত, আপনারা যাকে প্রতিনিয়ত টেলিভিশনে দেখে থাকেন, বিভিন্ন টেলিভিশনে, বিশেষ করে টিভি ওয়ানের পর্দায় আপনারা চাইটি প্রোগ্রামে এবং অন্যান্য প্রোগ্রামগুলোতে দেখে থাকেন। উনি ওয়ান অ্যান্ড অনলি আমাদের শাহ মিজানুল হক ভাই, শেখ শাহ মিজানুল ভাই। উনি একাধারে ইমাম, খতিব এবং টিভি প্রেজেন্টার। সেই সাথে উনি বাংলাদেশি ওলামা মাশায়েখ ইউকের কয়েকদিন আগেই একটা কমিটি হয়েছেন, আব্দুল কাইম সাহেব, উনি এটার প্রেসিডেন্ট, উনি সেক্রেটারি হিসেবে আছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। ঈদ মোবারক মুজাহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মাধ্যমে সবাইকে এবং টিভি ওয়ানের দর্শক শ্রোতা সবাইকে ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমিন ইয়া রাব্বাল আলামিন। অসংখ্য ধন্যবাদ দর্শক। আমরা তো এতক্ষণ পরিচয় পর্ব শেষ করলাম, এখন আমরা আসি আসলে আমাদের ঈদের প্রথম কথা হচ্ছে যে এবার ঈদটা গেল শুক্রবারে, খুব পবিত্র একটা দিন। জুম্মা মোবারকের দিনেই আমরা এবার ঈদ পেলাম। এই বিষয়ে আমরা প্রথমেই আমাদের এখানে সবচেয়ে মুরব্বীর মধ্যে, অবশ্য দুইজনই মুরব্বী আমার বাম পাশে আছেন, যদিও ডান পাশ থেকে আমরা পরিচয় পর্ব শুরু করেছি। আমি একদম কর্নার থেকে আসতে চাই, বামের আমাদের শাহ মিজানুল হক ভাইয়ের কাছ থেকে। শাহ মিজান ভাই, আপনার ঈদ এবার কেমন গেল এটা বলুন। বিসমিল্লাহ। আসলে তো ঈদ সব সময় একই ধরনের যায়, একই প্ল্যান থাকে, এর মধ্যে কোনো ধরনের কোনো ডিফারেন্স থাকে না। শুধুমাত্র ওয়েদার চেঞ্জ হলে একটু আপনার চেঞ্জ করতে হয়। ওয়েদার চেঞ্জ মানে যদি চেঞ্জ হয় তো ওয়েদার সাথে আপনার মিল রেখে কী পড়বেন না পড়বেন এটা আপনার যে বিষয় চলে আসে। এবং যেহেতু ঈদের নামাজের দায়িত্ব সবসময় একটা থাকে, এই সময় তো একটা আলাদা মানে প্রেশার থাকেই। যেহেতু এবছর জুমার দিন ছিল ঈদ, সেই হিসাবে দিনটা তো আরও মানে গুরুত্বপূর্ণ ছিল। ওভারঅল একটা ডিফারেন্স ছিল আমার ক্ষেত্রে, যেটা আমার নতুন ছেলের বউ নিয়ে ঈদ করলাম আর কি। নতুন ছেলের বউ নাকি ছেলের নতুন বউ? ওইটাই বলতে পারেন আপনি, মানে ঘুরিয়ে বলতে পারেন।
কি বলবেন নতুনটা হাইলাইট করা হয়েছে। নতুনটা হাইলাইট করে আছে এটা এখন ছেলে তো নতুন না, ছেলে তো পুরানো। আমার হ্যাঁ ছেলে বিয়ে করার কারণে ছেলেও নতুন আর দেখেন বিয়ে শাদী করার পর তো এটা নতুনত্ব আপনার চলে আসে। হ্যাঁ, এই জন্য আমার লাইফে এটা কিন্তু এটা মানে একটা মানে খুশির বিষয় ছিল যে বৌমাকে নিয়ে এই বছর মানে ঈদ করলাম। এটা আমার লাইফে এটা বিশেষভাবে মানে আনন্দের ছিল। সাথে তো মানে বেওয়ার বাড়ি যেহেতু আপনার নতুন আসছে, সেই হিসাবে মানে বেওয়ার বাড়িতে একটা হক আপনার থেকেই যায়। শ্বশুর বাড়ির সাথে সাথে মানে বেওয়ার বাড়িটা মানে যে করলাম ওই হকটা মানে আদায় করলাম। এইটাই ছিল আর কি। আমরা কি একটু জিজ্ঞেস করতে পারি? জি জি স্যার, অবশ্যই, কেন হবে না। শ্বশুর হিসেবে যেহেতু নতুন অভিজ্ঞতা, কেমন অনুভূতি ছিল? অনুভূতি তো আসলে বলতে গেলে অনেক আপনার লম্বা বিষয়, এত শর্ট আপনার বলা যাবে না। তবে আসলে মানে শর্টলি যদি আমি মানে বলি, ওইটা আসলে একটু আসলে ওটা না বোনা পর্যন্ত সে কথা আপনি বুঝতে পারবেন না। আল্লাহ কিন্তু আমি এটা একটু ইয়ে করলাম, মুজাহিদ ভাই মিজান ভাইকে পরিচয় করে দিন, এখানে সবার চেয়ে মুরব্বী। তো শ্বশুর নতুন শ্বশুর হলো কেমন? উনি তো এখন নাতির হওয়ার কথা। উনি তো আসলে উনি কোন সূত্রে আমাকে এখন মুরব্বী বলছে, এইটাই আর আসলে বিষয় যেটা হচ্ছে যে আমি ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গল্পের মতোই যাইতে চাই যে আপনাকে বুড়া বলা মানে বুড়া মানুষটা জান্নাতে যাবে না, ওই বুড়ি মানুষটা জান্নাতে যাবে না, এইরকম করে বলতে চাই যে উনি সারা জীবনে আসলে ইয়াং, এবং জান্নাতে যাওয়ার সময় সবাই তো ইয়াং হয়ে যাবে। কিন্তু ওনাকে ইয়াং বানাইলেন না, ওনাকে এই জন্য পরিচয় করাই দিলাম, কারণ হচ্ছে যে আমি ওনাকে যে বছর থেকে চিনি, ওনার কোনো পরিবর্তন আমি আজ পর্যন্ত দেখি নাই। মানে উনি আসলে ওনাকে আমি মানে মুরব্বী হিসেবেই পরিচয় পর্বটা হয়েছে, কিন্তু ওনার নাম হলো মিজানুল হক। তো মিজান মানে দাড়িপাল্লা, আর হক মানে হক। তো হকের দাড়িপাল্লা কখনো পরিবর্তন হয় না, এটা এক থাকে। এটা আমি যতবার ওনার বয়স করি, ওনার সাথে বসে কথা বলি বা গল্প করি, আমি অবাক হই যে উনি এই বয়সে এখনো যেই ওনার মানে ইয়াং ইয়েটা ধরে রেখেছেন, এটা আসলে তুলনা করা যায় না। আমাদেরকে জানাইতে হবে। তো আমরা এবার একটু আবুল কালাম আজাদ ভাইয়ের কাছে আসি। আপনার তো এখন ভ্রাম্যমান জীবন বলা যায়, আপনি আমার এখন দুইটা জিনিস হলো। একটা জিনিস হলো আমাকে বলা হয় যে আপনি পার্মানেন্টলি কোথায় থাকেন। আমরা যে ভাই দুনিয়াটাই পার্মানেন্ট না, সুতরাং এই প্রশ্ন উত্তর তো আমি দিতে পারবো না। দুনিয়াটাই যেখানে ক্ষণস্থায়ী, সেখানে আমার পার্মানেন্ট জায়গা খোঁজা তো আসলে এটা খুব। আপনি তো সর্বশেষ ঈদ দেশে করছেন, লন্ডনেই করলাম না? সর্বশেষ এইটা না, এর আগে জি 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 দেশে করছেন। আর এটা কুরবানি ঈদ, যেখানে বাংলাদেশে আসলে আয়োজনটা অনেক বেশি থাকে, বিশেষ করে কুরবানির পশু কেনা এবং কুরবানি করার অনেক বিষয় ইনভলভ থাকে, মানুষের প্রেজেন্সটা থাকে অনেক বেশি। তো এইবার ব্রিটেনে এসে ঈদ করে আপনার কেমন, পার্থক্যটা কেমন লাগছে বাংলাদেশের সাথে এখানে? না, প্রথমে তো ব্রিটেনের ঈদ তো আমাদের একটা ফ্লেভারই আলাদা। বাংলাদেশে রাস্তাঘাটে কুরবানি হয়, রক্ত দেখা যায়, তারপরে গন্ধ শুরু হয়, এক সপ্তাহ পর্যন্ত থাকে। আর ইংল্যান্ডে তো আসলে সেটা দেখা যায় না। তবে আমার ব্যক্তিগত কিছু ঈদের বৈশিষ্ট্য আছে সে ছোটোবেলা থেকেই। সেটা হলো আমাদের দর্শকরা অনেকেই জানেন ঈদ এবং চানাচুর। মানে চানাচুর ছাড়া আমার ঈদ হয় না। তবে এবার একটা মজার ঘটনা ঘটেছে। সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে আমি নিজে হাতে বিশেষ চানাচুর বানিয়েছি। বানানোর পর সবাইকে খাওয়ালাম। আর এক ছোটো ভাই এবং তার বউ ছিলেন, তাদেরকে দিলাম। তো কিছুক্ষণ পরে ছোটো ভাই বললো যে ভাইয়া চানাচুর তো সব শেষ। মানে ছোটো ভাইয়ের বউ এত পছন্দ করেছে, ছোটো ভাইয়ের কপালে চানাচুর। আর শুধুই চানাচুর না মুড়ি ছিল সাথে? না, চানাচুরের সাথে মুড়ি চানাচুর না, শুধু চানাচুর। এর রেসিপি আলাদা আসলে। কেউ কেউ এটাকে নাম দিয়েছেন আজাদ চানাচুর। হামিদ ভাই বলবেন হামিদ হোসেন আজাদ চানাচুর না, আজাদ চানাচুর। না না, আমি তো আজকে শোনেন, আমি তো আজকে ভেবেছিলাম যে আজকে এখানে একটা টেবিল থাকবে, সেখানে চানাচুর এনে মাখিয়ে আমরা সবাই খাবো। কিন্তু ঈদুন সাইদুন, যে খাবার ছাড়া ঈদুন সাইদুন হয়, এটা আমার ধারণা তো ছিল না। আসলে দর্শক যদি দেখে যে খাবার দেখে দর্শকের যদি আবার খাইতে ইচ্ছা করে, তখন আপনি এটা কিভাবে তাদেরকে দিবেন? সুবহানাল্লাহ আযীম। টিভির কাজই তো হলো মানে উৎসাহিত করা খাবার ব্যাপারে। এই জন্য হয়তো কর্তৃপক্ষ চিন্তা করছে যে মানুষের যাতে বেশি লোভ না লাগাই, এই জন্য হয়তো এটা অ্যাভয়েড করছে। এবং আমার আর একটা খবর আছে, সেটা হলো যে আমি লন্ডনে আসার আগে বাংলাদেশে একজনকে সিইও নিযুক্ত করে এসেছি যে আমরা পৃথিবীর বিখ্যাত একটা চানাচুর কোম্পানি দিতে হবে।
তো আপনার সিরিয়াসলি মাশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি ট্রেডমার্ক রিলেটেড কোনো বিষয় থাকে, আইপি ল রিলেটেড, মাশাআল্লাহ না, আমরা আছি। চমৎকার আজকে সেটআপটা কিন্তু খুব চমৎকার। আপনারা দুজনই ইমাম, মাশায়েখ এবং ডান পাশে দুজনই কিন্তু লিগ্যাল প্র্যাকটিসের মানুষ। সুবহানাল্লাহ। তো আপনারা যে কোনো এবং আমরা প্রোডাক্ট যদি করতে চান আমরা দুজন একই চেম্বারে, এবং দুজন একই চেম্বারে, সুবহানাল্লাহ আযীম। মিজান ভাই, শাহমিজান ভাই, আমরাও কিন্তু একই চেম্বারের। তবে আমরা এখানে অ্যাডভার্টাইজ করতে আসি। সুবহানাল্লাহ আযীম। আজাদ ভাইয়ের কথা তো আসলে শুনতে থাকলে দর্শকরা জানে আপনার সেই মজার মজার মানে গল্প, এগুলো দর্শক অলরেডি জানে। বিশেষ করে ব্রিটেনে বাংলাদেশি দর্শকদের কাছে আপনি নতুন না, আপনার যে গল্পগুলা সবার কাছে মানে সবার কানে এখনো বাজে। আমরা আরো আসবো, আপনার সাথে অনেক কথা বলার আছে। আমরা এখন আরেকটু কথা বলতে চাই আমাদের সবচেয়ে আমার সিনিয়র আর কি, আমার মেন্টরও বলা যায়, হামিদ হোসেন আজাদ ভাই। হামিদ হোসেন আজাদ ভাই তো প্রচণ্ড ব্যস্ত মানুষ, প্রেসিডেন্ট থাকার কারণে এমসি এর বিভিন্ন জায়গায় যেতে হয়, পাশাপাশি আপনি লিগাল প্র্যাকটিস যতটুকু হয়তো সময় পান কিনা আমি জানি না। এরপরেও মাঝে মধ্যে বসেন আপনার চেম্বার, সেদিন আমি ঘুরে দেখে এসেছি, খুব চমৎকার একটা চেম্বার মাশাআল্লাহ। তো আমাদেরকে বলবেন যে এবারের ঈদ, আপনি নিশ্চয়ই ঈদের আগেও হয়তো বাইরে ছিলেন আমি যতদূর জানি, তো ঈদ কবে এসে পৌঁছালেন, বা ঈদটাকে আপনি মানে এটাকে কি ধাতস্থ করতে পেরেছেন কিনা, নাকি মুভিং এর মধ্যেই চলে গেল? আলহামদুলিল্লাহ, আমি তো আসলে সারা বছরে ঈদ করি। আমার সারা বছরে, আমি তো একটা কথা আছে, ওই যে ছোটবেলায় পড়ছিলাম, বিশ্ব জুড়ে পাঠশালা মোর সবার আমি ছাত্র। তো ছাত্র হিসেবে সারা দুনিয়া ঘুরে বেড়াই। এই ঈদের আগে 2 সপ্তাহ বাইরে ছিলাম, এক উইকেন্ড ইতালি ছিলাম, আর উইকেন্ড ফ্রান্স ছিলাম। এসেই আলহামদুলিল্লাহ ঈদ। সো আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ নিউ ফ্লেভার। ঈদের সময় যেটা একটা সুবিধা হচ্ছে, আমারও মিজান ভাইয়ের মতো, অবশ্য আমি তো নতুন শ্বশুর না, আমি এখন সর্বশেষ করলাম, আমার সর্বকনিষ্ঠ ছেলের বিয়ে হইল কয়েকদিন আগে, তো নতুন বৌমা ছিল, এটা একটা নিউ ফ্লেভার। তো এখন আমাকে আগে আমার মুরব্বীরা হাফ ফাদার ডাকতো, এখন আমি কমপ্লিট ফাদার আলহামদুলিল্লাহ। আমার 3 ছেলে, তো মেয়ে ছিল না বলে হাফ ফাদার ডাকতো, তো এখন 3 মেয়ে পেয়েছি। এই জন্য আমি তো বলি, যাদের মেয়ে আছে, হ্যাঁ, তারা কয়জন উইনার জানি না, বাট আই এম উইনার। আমার 3টা ছেলে আছে, মেয়েও 3টা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তার সাথে আমার 3টা নাতি নাতনি আছে আলহামদুলিল্লাহ। তো আপনি বুঝেন এখন ছেলের বউ, নাতি নাতনি সবাইকে নিয়ে ঈদ করার কি মজা। এটা যাদের নাই তাদেরকে বোঝানো কঠিন। এটা অভিজ্ঞতাটা আমাদের একজন শহীদ বিশিষ্ট চিন্তাবিদ মীর কাসেম আলী বলতেন, অভিজ্ঞতার কোনো বিকল্প নাই। তো এইগুলো হচ্ছে নতুন নতুন অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ। তা আমার ছোট নাতিটা এখন এবছর যেটা নতুন হয়েছে, ছোট নাতিটা কথা বলতে শিখেছে। হ্যাঁ, সে নির্দেশ দেয়, নো নো, হ্যাঁ, অথবা ওকে, এটাও বলতে শিখেছে। এগুলো আমাদেরকে একটু বলেন। জি, এই যে আমাদের বাংলাদেশে ঈদের সেলামি দেওয়ার একটা রেওয়াজ ছিল, দাদা হিসেবে কি আপনি এই ধরনের কোনো সমস্যায় পড়েন ঈদের সেলামি? না, ঈদের সালামের এটা আমি এই রমজানের ঈদটা বাংলাদেশে করেছিলাম। আচ্ছা, সো সেইটা এইভাবে সালামি, কিন্তু আমরা যখন ছিলাম দেশে এই ধরনের প্রথা ছিল না। এবার বাংলাদেশে গিয়ে দেখি এটা একটা কমন মানে সালামি। আমার ভাতিজি একটা ছোট 4-5 বছরের মেয়ে, মাশাআল্লাহ, তারও দেখলাম একটা ব্যাগ আছে এবং সবার কাছে গিয়ে সে সালামি চায় এবং করে কাস্টম। তো দেখলাম যে সন্ধ্যা রাত্রিবেলা তার ব্যাগ খুলে দেখলাম 1000 টাকার উপরে তার মানে আপনার সালামির গল্প শুনতে শুনতে একজন আমাদের নিয়মিত দর্শক, উনি আর লোক সামলাইতে পারলেন না, উনি চিন্তা করলেন যে আপনার কিছু সালামি দেওয়া যায় কিনা। আমরা একটু জিজ্ঞেস করি যে উনি আসলে কি সালামি আমাদের জন্য দিবেন আজকে। আসসালামু আলাইকুম দর্শক, আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে, আপনার নাম পরিচয় দিয়ে আমাদেরকে প্রশ্ন করেন এবং আমাদের জন্য যদি সালামি রেডি করে রাখেন, তাহলে কিভাবে আমরা সেটা কালেক্ট করতে পারি আমাদেরকে যদি বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মাহমুদুর রহমান, আমি বাদ থেকে বলছি। আসসালামু আলাইকুম ডক্টর সাহেব। জি, ইউজুয়ালি আমি কথা বলি সবার সাথে এই অনুষ্ঠানে। আজকে তো অনেক নতুন ভাই জয়েন করেছেন, আর আমাদের ডক্টর আবুল কালাম আজাদ এসেছেন, এটাও একটা উদ্দেশ্য, ওনার সাথে একটু হ্যালো বলবো। অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম। অনেকদিন কথা হয় নাই। জি জি জি, কেমন আপনাদেরকে তো খুব মিস করি। তো আপনাদের সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। এই জন্যই আমি ফোন করলাম। ডক্টর আবুল কালাম আজাদ সাহেব, ইনশাআল্লাহ আবার কথা হবে ইনশাআল্লাহ। জি জি, আমাদের সুযোগ থাকলে আপনাকে দেখে আসতাম, দেখি সময় হয় কিনা।
অসংখ্য ধন্যবাদ ডক্টর সাহেব। ডক্টর মাহমুদুর রহমান আমাদেরকে, আমাদের মুরব্বী, আমাদের রেগুলার কলার সো এবং দর্শক বলা যায়। তো আমরা আজাদ ভাইয়ের সাথে কথা বলছিলাম, আপনার সালামের গল্পটাতে আমরা আসবো। আমরা এর ফাঁকে যদি আমরা একটু আমাদের সবচেয়ে ইয়াংগেস্ট, আমাদের ডক্টর হতে যাচ্ছেন অবশ্য উইদিন শর্ট টাইম, খালিদ ইয়াহিয়া, উনি একাধারে লয়ার, ব্যারিস্টার এবং ফ্যাকাল্টি ইউনিভার্সিটি অফ গ্রেটার ম্যানচেস্টার। খালিদ ভাই, আপনার ঈদ এবার কেমন গেল? জি ধন্যবাদ। ঈদ আমাদের বাকি যে তিনজন সম্মানিত মেহমান, ওনাদের যেভাবে কেটেছে বা ফ্যামিলি স্ট্যাটাস ওনাদের যতটা বড়, আমার ওই পরিসর এখনো হয়নি আর কি। তো আমার ছোট পরিসরে ঈদ কেটেছে। তবে ভাই যেটা বললেন আর কি, যেহেতু পরের দিন জুমা থাকার কারণে অথবা ওই দিন জুমা থাকার কারণে এবং ঈদের নামাজ থাকার কারণে একটা পেরেশানি কাজ করেছে, তো ওইটা ঠিকমতো পরিপালন করা লেগেছে। তবে আরেকটা বিষয়, যেহেতু শিক্ষকদের দায়িত্ব, তো যেহেতু ছাত্ররা কিছু ছাত্র মুসলিম আছে, তো তাদের একটা টেনশন ছিল যে শুক্রবারে আমরা এই মানে ক্লাসে না আসার এই যে বিষয়টা, এটা নিশ্চিত হয় কিনা ছাত্রদের মানে ইউনিভার্সিটির পক্ষ থেকে। তো এর আগের দিন ক্লাস ছিল প্রায় সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তো আমরা যতই তাদেরকে বলার চেষ্টা করতেছি যে না, একটা ডিক্লারেশন বা নোটিফিকেশন ইউনিভার্সিটির পক্ষ থেকে আসবে, তোমরা ক্লাসে মনোযোগ দাও, যতই আমরা তাদেরকে বলার চেষ্টা করলাম, দেখলাম যে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওই নোটিফিকেশন অফিসিয়ালি না আসা পর্যন্ত তারা কনফার্ম হতে পারতেছে না। তো এক পর্যায়ে আমরা বললাম যে না, আগামীকাল এটা অফিসিয়ালি তোমাদের ছুটি এবং উই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ এনিওয়ান ইন দ্য ক্লাস। মানে বরঞ্চ আরো নেগেটিভ একটা স্ট্রিক্ট রুলস বলা হলো যে তোমাদের কালকে আসার দরকার নেই, বরঞ্চ তোমরা আসবেই না। তো যখন এইটা দেওয়া হলো, তাদের ভিতরে দেখা গেল যে অনেকে বাহির থেকে আসে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তো তার অনেকের আবার প্রথম ঈদ দেশের বাহিরে আর কি, বাংলাদেশের বাহিরে। তো তাদের ভিতরেও একটা নতুন চাঞ্চল্য, একটা আনন্দের, কিভাবে তারা ঈদ উদযাপন করবে, অনেকের বিভিন্ন প্ল্যান তারা যারা অন্যান্য শিক্ষক আছে অন্য ধর্মের ওয়াইডার কমিউনিটির, তাদের সাথে শেয়ার করলো ঈদ আমরা কীভাবে পালন করার চেষ্টা করতেছি। এটা একটা সুন্দর অভিজ্ঞতা আর কি, যে ডিফারেন্ট কমিউনিটি, ডিফারেন্ট ইনস্টিটিউশনস, স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, তারা কীভাবে ঈদটা শেয়ার করতে পারে, এটাও দেখলাম তারা প্ল্যান পরিকল্পনা করতেছে। এটা একটা সুন্দর অভিজ্ঞতা। টিচারের বাসায় দাওয়াত খাইতে আসার কোনো ইয়ে জানায়নি যে স্যার আমরা আসতেছি? না, তাদের পক্ষ থেকে তো আপ্যায়নের ব্যবস্থা, দাওয়াতের ব্যবস্থাও করা হয়েছে, স্যার আপনারা যদি আসেন, অথবা ঈদের পরে আমরা একটা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ইউনিভার্সিটিতে করতে পারি কিনা। তারা স্যারের বাসায় এসে হানা দিল কিনা? আমাদের সময় তো এই দাওয়াত ছিল, আমরা তো স্যারদের বাসায় গিয়ে হানা দিতাম, স্যার ঈদের দাওয়াত খেতে। না, তাদের পক্ষ থেকে মানে আবদার করা হয়েছে স্যার আমরা আসতে পারি কিনা বা কি। তো বললাম যে যেহেতু আমাদের বাসস্থান এক জায়গায় না, ইউনিভার্সিটি একটা শহরে, আমাদের বাসা হয়তো অন্য শহরে, তো দেখা যাক ঈদ যাওয়ার পরে কিভাবে এটা ম্যানেজ করা যায়। এইভাবে মোটামুটি যে সালামের যে প্রসঙ্গ এসছে, এইভাবে এটা ধামাচাপা দেওয়া হয়েছে। হয়তো ঈদ পরবর্তী যখন ইউনিভার্সিটি খুলবে, এই বিষয়টা আবার আসতে পারে, এই ইস্যুটা দেখা যাক তখন এটা কিভাবে ওই ইস্যুটা অ্যাড্রেস করা যায়। অসংখ্য ধন্যবাদ। জি ভাই, অবশ্যই একটা দাওয়াতের গল্প আমি বলতে পারি, একদম সত্যি গল্প। আপনার কাছে আসতেছিলাম দাওয়াতের গল্প। আমি তখন মদিনা বিশ্ববিদ্যালয়, তো আমাদের এক বন্ধু, উনি এখন আমেরিকায় থাকেন, তো ওনার এক প্রফেসর বললেন যে হ্যাঁ বাসা আসবা, বাসা আসো না কেন, এটা করো না সেটা করো না। তো বললো যে ঈদের দিনে আসবো। বল ঠিক আছে আসো। তো উনি এবার তার আর এক বন্ধুকে নিয়ে বললেন যে উস্তাদের বাসায় যেতে হবে, উনি যেতে বলেছেন। মানে মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের বাসায় ঈদ খেতে যাচ্ছে, একটা আলাদা রকমের সম্মান। তো এবার ওই ঈদের নামাজ পড়ে দুপুরবেলায় গেটে বেল দিছে, অনেকক্ষণ পর উনি আসছে, সে বললো যে কী চাও? তো প্রফেসর তখন বলছে কী চাও, বুঝে ফেলছে উস্তাদের বলে নাই। তখন বললো না, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সালাম দিয়ে যাই। তো প্রফেসরদের বাসায় ঈদ খেতে গেলে মাঝে মাঝে একটু সালাম দিয়েই যেতে হয়। শুনে বুঝে গেছে যে পরবর্তী পদক্ষেপ কি হবে। আসলে মনে হয় এইসব ছাত্ররা ওনার সাথে বেশি ছায়। আল্লাহ, অসংখ্য ধন্যবাদ। সবসময় আজাদ ভাই তো আমাদেরকে আসলে যখন যে প্রোগ্রামে থাকে সেটা মানে মাথায় রাখাটা তার বড় একটা প্র্যাকটিস। তো উনি যখনই থাকে তখন ওই প্রোগ্রামের আর আসলে কোনো সিরিয়াসনেস থাকবে না, এটা খুব স্বাভাবিক। তো তারপরেও আমি মিজান ভাইয়ের কাছে জানতে চাই, আপনি তো অ্যাজ এ ইমাম হিসাবে সবাই একটা ডিফারেন্ট লাইফস্টাইল আপনাদেরকে মেনটেন করতে হয়। মানুষ মনে করে ইমাম মানেই খুব রেসপেক্টেড, নড়াচড়া করা যাবে না, একদম ফ্রেমের মধ্যে বন্দি। আর বিশেষ করে সোজা হয়ে চলতে হবে। হ্যাঁ, জুম্মার দিন আপনার ঈদ থাকার কারণে ব্যস্ততাও ছিল। এর মধ্যে আমাদেরকে কি বলবেন কোনো ফানি ঘটনা আছে কিনা, বা কিভাবে আপনি এই ঈদের মধ্যে আপনার নতুন বৌমা সবকিছু মিলে কোনো মজার কিছু ঘটেছে কিনা? না, আমি একটু হেল্প করি। আপনি প্রেমের মধ্যে বন্দি, উনি যে প্রেমের মধ্যেও বন্দি থাকতে পারেন সে কথা কি বলা যাবে? না, এটা হয়তো উনি বলবেন না অনলাইনে। এখন ওইটা দেখেন,
ওইটা বেশি অন্ত আসলে উনি সব দিকে দিয়ে আমার অনেক সিনিয়র, বয়সও সিনিয়র, ইলমেও সিনিয়র, অনেক সিনিয়র, এবং যেহেতু ওনার অভিজ্ঞতা এই দুনিয়ার আরো বিভিন্ন দিক দিয়ে আছে সেই হিসাবে উনিও সিনিয়র। ওই ফ্রেম বলেন আর ফ্রেম বলেন, যাই বলেন না কেন, দুটাই ওনার অভিজ্ঞতা ভালো আছে। এই জন্য যার অন্তরের মধ্যে যেটা আছে ওইটাই তো মানে কাজ করবে, কেমন? ওই জন্য মোবারকবাদ আপনার এই প্রেমের জন্য। আপনি আরো মানে প্রেমময় আপনার জীবনটা মানে হয়ে উঠুক, এই দোয়া করি আপনার জন্য আমরা, নাকি জাহিদ ভাই? উস্তাদের জন্য আমরা এই দোয়া করতে পারি। তো আসলে হয়েছে কি, আসলে মানুষ আমি মনে করে যে ইমামরান খুবই একটু হ্যাঁ, এবং বাট আমি আমার মানে ঘরের মধ্যে আমি খুবই একদম সিম্পল মানুষ এবং চেষ্টা করি যে নিজেকে নিজে যতটুকু সিম্পল আগে রাখা যায় আগে। তো লোক আগে মনে করে যে উনি বোধহয় একটু বিভিন্ন। আমি আলহামদুলিল্লাহ আমার বাসায় যদি আপনারা এই খবর নেন দেখবেন যে খাবার দাবার কাপড় চোপড় সব কিছু আমি একদম সহজ সরল মানুষ। আর দেখেন এই সহজ সরল তো মানে আপনার দুনিয়ায় আপনি যা করেন, কিন্তু এই চার আপনার ওয়ালের ভিতরে আপনাকে সহজ সরল আপনাকে থাকতেই হবে। একটা মানে আপনার মানে কথা আছে না যে আপনার রাজত্ব সব জায়গাতে আপনার ইয়ে হয় না, মানে কাজ করে না, হ্যাঁ, এবং লিডারশিপ সব জায়গাতেও আপনার কাজ করে না। কারণ এবং লিডারশিপ তো আলহামদুলিল্লাহ আমাদের হামিদ হোসেন মানে আজাদ ভাই, সেই আপনার আমরা ছোট বয়স থেকে ওনাদের লিডারশিপের আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ। তো মেইনলি হলো ধর্ম আমাদেরকে কি শিক্ষা দেয়, ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা লাইভ দেখি তা আমরা সব কিছু আমরা পাই। যে আপনি যেভাবে ওনার মানে ইমামতি আছে, খেতাবতি আছে, ওনার ঘরের মধ্যে আপনার পাড়া প্রতিবেশী মানে বলেন, নেইবার বলেন, সবার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সহজ সরলভাবে ছিলেন, এবং ওইটাই কিন্তু আমাদের ইসলাম আমাদেরকে যে শিক্ষা দেয়। বিশেষ করে আপনি পরিবারের মধ্যে আমি সবসময় এই মানে একটা মানে কথা বলি যে পরিবারটা সুন্দর হবে, ভালো হবে, আপনার সুষ্ঠু হবে, শান্তিময় হবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিবারের সাথে কাইন্ড আপনি থাকবেন, এবং এই কাইন্ডনেসটাই আপনাকে অনেক উপরে আপনাকে নিয়ে যাবে। আচ্ছা মিজান ভাই, প্লিজ, বর্তমানে একটা কথা বলা হয় যে আপনি লিডার কিন্তু কথা শুনবেন আমার, এই সংজ্ঞার ব্যাপারে আপনার ভূমিকা কি? আমি বুঝাতে পারছি? আপনি লিডার কিন্তু কথা শুনবেন আমার, ওটাও এক ধরনের লিডারশিপ। এখন দেখেন যারা আপনার লিডার হয় তাদেরকে আপনার শুনতে হয়, ঠিক আছে না? এই জন্য লিডাররা কিন্তু আপনার শুনে শুনে আপনার বড় হয়, নাকি? আলহামদুলিল্লাহ, নাকি আমি কি আলহামদুলিল্লাহ। এটা অবশ্য ঠিক, শুনলে তো বলাও যায় না। আর তারপরে আপনারা ইমাম হিসেবে আপনাদের বলা প্র্যাকটিসটাই বেশি। এখন আমরা একটা ছোট ব্রেকে যাওয়ার আগে আজাদ ভাইয়ের কাছ থেকে একটা এরকম কিছু আছে কিনা যে শুনি, যে আসলে আপনি কি শুনেন বেশি বলেন কম নাকি? না, আমার প্রসঙ্গটা তো আসলে আলাদা। কারণ হলো যে কোরআনে যেখানে বলা হয়েছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, বাংলায় অনুবাদ করা হয়েছে পুরুষরা নারীর উপর কর্তৃত্ববান। কিন্তু আমি যতটুকু আরবি শিখেছি, ডক্টর খালেদ উনিও জানবেন, মিজান ভাইও জানবেন, কাওয়ামুন মানে হলো যারা দাঁড়ায় থাকি, স্ট্যান্ড বাই। তার মানে আমরা খাদিম হিসেবে সবসময় দাঁড়ায় থাকি। এখন বললেন যে আপনি কি পুরুষ নাকি? না, কোরআনে বলা হয়েছে। এক নির্যাতিত স্বামী উনি বলছিলেন, আমরা নির্যাতিত না আলহামদুলিল্লাহ, কিন্তু উনি বলছেন যে ছোটবেলায় বাবা মার ভয়ে কিছু বলতে পারতাম না, যখন স্কুল কলেজে গেলাম শিক্ষকদের ভয়ে কিছু বলতে পারি না, এখন বাসায় এরকম, তখন ছেলে বলছে আম্মুর ভয়ে কিছু বলতে পারি না, তখন অসংখ্য ধন্যবাদ। আমরা আরো মজার মজার গল্প শুনবো। সম্মানিত দর্শক, আপনারা শুনছিলেন আমাদের এই কর্মময় জীবনের বাইরে আমাদের ঈদ কেমন যায় সেই বিষয়গুলো নিয়ে ঈদুন সাঈদুন প্রোগ্রাম আপনারা দেখছেন, আপনারা দেখতে থাকেন। আমরা যাব ছোট্ট একটি বিরতিতে, বিরতির পর আবারও ফিরে আসব এই আপনাদের সামনে, এবং আমরা আরো গল্প করব, আমাদের ঈদ কেমন কাটলো আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে আমাদের একই গেস্ট নিয়ে, একই প্যানেল নিয়ে। নতুন করে পরিচয় করে দেওয়ার দরকার নাই, আমরা আসলে এতক্ষণ আপনাদের সাথে তাদের পরিচয় পর্ব এবং তাদের অন্যান্য ছোট ছোট গল্প যেগুলো তাদের একাডেমিক এবং ব্যক্তিগত জীবনের সাথে যাই রেগুলার বেসিসে, সেটা নিয়েই কথা বললাম। তবে এবার একটু ভিন্ন কিছু করতে চাই আমরা সেকেন্ড সেগমেন্টে, নাকি বলেন? আমি ডান দিক থেকে শুরু করি, হামিদ ভাইয়ের কাছ থেকে। হামিদ ভাই ছাত্র জীবনে অনেক বেশি ঘোরাঘুরি করছেন এবং কর্মজীবনে এসেও আমরা আপনাকে থেমে থাকতে দেখি নাই। অনেক বক্তৃতা, বিবৃতি এগুলো করে এসছেন, আমরা সবাই এটার সাথে পরিচিত। এর বাইরে আর কি করতে পারেন আপনি, সেই রকম কোনো কিছু আমাদেরকে শেয়ার করবেন কিনা? আসলে প্রশ্ন হচ্ছে আমি কি না করি। বক্তৃতা করতে হয়, প্রবলেম সলভ করতে হয়, গান গাইতে হয়, মাঝে রান্না করতে পারেন? রান্না আলহামদুলিল্লাহ কিছু পারি না এমন না। বাংলাদেশে থাকলে যেরকম হইতে যাচ্ছে ভালো অবস্থায় আছে। রান্না আবার ওই আমার ছোট ভাই হোস্টেলে, ইউনিভার্সিটিতে গিয়ে হোস্টেলে থাকতো, বাড়িতে আম্মুকে বলছে, আম্মু আমি তো রান্না শিখে গেছি। কি রাঁধতে পারিস? তো আমি ডিম রাঁধতে পারি, ডিম ভাজতে পারি আর কি, ভাত রাঁধতে পারি। তো এরকম রান্না নাকি এর থেকে একটু আপগ্রেড রান্না? এত গভীরে গেলে তো অসুবিধা আছে, এত গভীরে গেলে অসুবিধা আছে। তো একটা আমি মানে স্পেশাল রেসিপি শিখছি, এটা হচ্ছে নিকমো। আচ্ছা, হ্যাঁ, এটা খাবার দাও, এটা খাবার। আপনাদের কখনো দাওয়াত দিলে ইনশাআল্লাহ আমি নিকমো বানিয়ে খাওয়াইতে পারি। দর্শকরা আবার জানতে চাইতে পারে যে আমরাও আসবো কিনা। আসতে পারে, সবাই আসতে পারে, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ, আমার বাড়িতে এই আমার এক মুরব্বী একবার গেছিলেন, সো নাম বললে সবাই চিনবে, এখন নাম না বলি। তো উনি খুব, যেহেতু ওনার সাথে সাঙ্গপাঙ্গ অনেক থাকবে, কয়েকশো থাকতে পারে, এই জন্য উনি খুব গোপনে আমার বাড়িতে যাচ্ছিলেন, কাউকে না বলে দুই একজন। কিন্তু উনি যখন যেতে শুরু করলেন, ওনার গাড়ি পরে দেখলো যে মোটর সাইকেল নিয়ে, বাইসাইকেল নিয়ে দলে দলে মানুষ যাচ্ছে। ওদের জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছে, প্রমুখের বাসায় যাচ্ছে। তোমাদেরকে দাওয়াত দিতে নাই? ওই বাসায় দেখতে দাওয়াত লাগে না। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আমার আব্বা মরহুম রহমুল্লাহ, উনি আসলে এই ট্রেডিশনটা শিখিয়ে গেছেন। এটাতে অনেক বারাকা আছে আলহামদুলিল্লাহ। কালকেও আমরা ঈদ উপলক্ষে আমাদের গ্রেটার ফ্যামিলিতে এখানেও ট্রেডিশন আছে। কালকে আমরা 70-80 জন একসাথে মিলিত হয়ে খাওয়া দাওয়া করেছি। ওখানে সবাই আপনাকে বলেনি গান শোনার কথা? না, ওখানে গান শোনানোর, আজকে একটু শোনায় দেন। ওখানে গান শোনানোর তো সময়, মানে ঈদের গল্প করতে করতে সবাই চারিদিক থেকে আসছে আলহামদুলিল্লাহ। এইভাবে প্রত্যেকে, এটা আরেকটা মজা, এটা আরেকটা মজা। আমাদের ইয়াংরা, ওল্ড যারা, তারা মিড এজের যারা, তারা একেবারে বেবি যারা, তারা প্রত্যেকে আসলে ঈদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে একটা দুইটা ঈদ দিয়ে কি যে একটা মজার কাজ করেছেন, মাশাআল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিতে বাচ্চা কাচ্চারা যারা সবাই বড় হয়ে গেছে, তারা তো প্রত্যেকে যার যার প্রফেশনে আছে। তারপরে প্রত্যেকের আমাদের নিজেদের বউ, ভাই বেড়াদের বউ বাচ্চারা সবাই আলহামদুলিল্লাহ প্রফেশনাল ইত্যাদি থাকার কারণে সবাই তো ব্যস্ত থাকে, অসাধারণ। কিন্তু ঈদের দিন আমার অসাধারণ মজা লেগেছে কালকে ঈদে, অল্প কয়েক ঘন্টার জন্য। পরে রাত্রিবেলা ঘরে পৌঁছে দেখি যে 2টা বেজে গেছে। অবশ্য পথে বেশ ট্রাফিক ফেস করতে হয়েছে। সো এটা হচ্ছে ঈদের একটা মজা, যে আমি দেখলাম বাচ্চাদের মধ্যে এখানে বিভিন্ন একেবারে ছোট যারা, তারা তো খেলাধুলায় ব্যস্ত। হ্যাঁ, যারা এই যে আমাদের পরের জেনারেশন যারা, তারা দেখলাম মানে খাওয়া দাওয়ার প্রতি তাদের কোনো আকর্ষণ নেই। 15-20 জন গোল করে স্টাডি সার্কেলের মতো বসছে, মানে দুনিয়ার যত গল্প তাদের চলছে আর কি। তার আমরা যারা আমরা যারা এখন মুরব্বী ক্যাটাগরিতে চলে গেছে, আমাদের এখন দেখলাম আমাদের বেশি আলাপ সালাপ নেই, আমাদের এখন মজা হচ্ছে তাদেরকে নিয়ে আলোচনা করা, তারা যে কি মজা করতেছে। হ্যাঁ, তা আমার চাচা শ্বশুর ছিলেন, উনি তো এখন উপস্থিত সবার মধ্যে মুরব্বী, কারণ আমার শ্বশুর সাহেব একটু দুর্বল, হসপিটাল থেকে আসছেন, উনি যেতে পারেন নাই। ওনার পেরেশানি হচ্ছে এরা খায় না কেন। আমি ওনাকে বললাম, চাচা খায় না, এই কথা কে বলছে? কই, আমি যে দেখছি ওরা খায়। ওরা যে গল্পটা করতেছে এটাই হচ্ছে ওদের খাবার, এবং এই খাওয়া নিয়ে ওরা কিন্তু আগামী 1 বছর চলবে মাঝখানে। সো এবং এখানে কিন্তু তারা যে জিনিসটা করছে আমি দেখলাম, আই ট্রাই টু ফলো, মাঝে মাঝে তাদের সাথে গিয়ে কথাও বলেছি। আসলে দে আর শেয়ারিং দেয়ার এক্সপিরিয়েন্স, প্রত্যেকে যার যার এক্সপিরিয়েন্স শেয়ার করছে প্রত্যেকের স্পেসের মধ্যে। এর মধ্যে কেউ নতুন বাবা হয়েছে, কেউ তৃতীয় বাবা হয়েছে, কেউ দ্বিতীয় বাবা হয়েছে। হ্যাঁ,
কারো মেয়ে হবে, কারো না বিয়ে করবে, যেটা এটা আবার আরেক ওইটা আবার আরেক গ্রুপ। এটা হচ্ছে যারা বিয়ে করে ফেলছে, যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে, যারা প্রফেশনাল একটা ভালো পজিশন আছে, যারা বিয়ে করবে কিন্তু তাদের একটা গ্রুপ আছে। হ্যাঁ, তাদের আবার তাদের আমরা ওই যে ছোটবেলায় ঈদের সময় আমাদের বিকালবেলা একটা খেলার আয়োজন থাকতো, বিয়েত্ব আর অবিয়েত্ব, ম্যারিড গ্রুপ একটা, আর যারা বিয়ে করেনি তাদের, ওরকম কি এরকম হয়েছে? আলহামদুলিল্লাহ এরকম। আচ্ছা, তো তারা তো মিস করছে আপনার গান, তো আজকে যদি গানটা শোনায় দেন তাহলে তারা টেলিভিশনের মাধ্যমে, টিভি ওয়ানের মাধ্যমে তারা গানটা উপভোগ করবে। তাদেরকে তো আমি দাওয়াত দিই না গান শোনার জন্য। না, তারা উপভোগ করবে, তারা কালকে মিস করছে, গল্পে ব্যস্ত ছিল এত বেশি, তারা শোনার সময় পায়নি। এখন আমাদের দর্শকরাও শুনুক, নাতিপুতিরাও শুনুক। তো যদি আমাদেরকে একটু আমাদের দর্শকদের কিছু অংশ, বেশি না, পুরোটা না, কিছু ছোট্ট কলি। আচ্ছা, উনি এখন অবসরপ্রাপ্ত পেনশনপ্রাপ্ত শিল্পী। তাইলে তো এখন দায়িত্ব আরো বেড়ে গেল, তাহলে একটু আমাদেরকে 2 লাইন বেশি শোনাই দিয়েন। আচ্ছা, তাহলে আমি গান একটা শোনাইতে পারি, সত্য সাপেক্ষ গান আর কি আসলে। সেটা আমাদের প্রখ্যাত কবি মরহুম মতিউর রহমান মল্লিক ভাই, উনি প্রায় এই গানটা গাইতেন। গানের হলে পুরাটা গাইতে পারবো না, আগে বললে অবশ্য হয়তো প্রিপারেশন নিয়ে আসতে পারতাম আর কি, ইনশাআল্লাহ। তো আমি গান গাইবো, গানের মধ্যে কন্ডিশন আছে, আপনাদেরকে শরীক হইতে হবে, আপনাদেরকে কন্ডিশন, আপনারা শরীক হবেন, এক সবাই এখানে সবাই শিল্পী কিন্তু আপনারা শরীক হবেন। আর 2 নম্বর, গানের যে কন্ডিশন আছে এটা শ্রোতাদেরকে ফুলফিল করতে হবে, আমাদের সবাইকে ফুলফিল করতে হবে ইনশাআল্লাহ। আপনি তো বড় শর্ত দিয়ে দিলেন, দর্শকরা আপনারা প্রস্তুতি, আমাদের সাথে গাইতে হবে কিন্তু। বিসমিল্লাহির গান শোনাতে পারি যদি তুমি কথা দিতে পারো, দিন কায়েমের পথে অগ্রসর অগ্রসর হবে তুমি আরো। Then let us sing together. Okay. গান শোনাতে পারি যদি তুমি কথা দিতে পারো, দিন কায়েমের পথে অগ্রসর অগ্রসর হবে তুমি আরো। তুমি তো জানো গান শোনাতে কত কষ্ট, গান শোনাতে গেলে কত যে সময় হয় নষ্ট। তুমি তো জানো গান শোনাতে কত কষ্ট, গান শোনাতে গেলে কত যে সময় হয় নষ্ট। সব কিছু ভুলে আমি গান শোনাতে পারি যদি তুমি কথা দিতে পারো, কোরআনের পথে অবিচল রবে তুমি শক্ত, গান শোনাতে পারি। কিছুটা শেষের দিকে ভেজাল হয়েছে, এটা বলে দিতে হয়, কারণ শেষে 2-4টা শব্দ ভুলে গিয়েছি, এই জন্য এটা কিন্তু দর্শকরাও টের পাইনি, আমরাও টের পাইনি। এত চমৎকার এই জন্যই তো বলে দিলাম, নতুন শব্দ কিন্তু যুক্ত, কারণ আপনারা ঠের না পাইলেও ভিতরে কিন্তু একজন জাত শিল্পী আছে। হ্যাঁ, আছে আমাদের গোলাম রাসূল ভাই। কি করবেন না, ঠিক আছে, জানি বাজারে এখন 100 ভাগ রবীন্দ্রসঙ্গীত খাঁটি পাওয়া যায় না, নজরুল সঙ্গীত 100 ভাগ পাওয়া যায় না, সুতরাং 100 ভাগ ভেজাল মিশ্রিতটাই আপনার মল্লিক পাওয়া যাবে, সেটা আমরা আশা করি। এটার একটা সুন্দর গল্প আমার আছে। আমি যখন এই দেশে আসি, প্রথম যেদিন আমি সমস্ত সম্ভবত 10টার দিকে এসে পৌঁছেছি, 12টার দিকে আমার বাবা আমাকে একটা প্রোগ্রামে নিয়ে গেল। সেখানে প্রোগ্রামটা চলছিল ইংলিশে আর কি। তো তখন বাংলাদেশে আমাকে মানুষ বলতো, আমি ভালো ইংলিশ বলি আর কি। এখানে আসলাম, আমাদের হাবিবুর রহমান সাহেব, আপনি চিনবেন সবাই, ইসলাম মসজিদের চেয়ারম্যান ছিলেন। উনি আমাকে বললেন আপনি বক্তব্য রাখতে হবে, হ্যাঁ, ইংলিশ প্রোগ্রাম। আমি বললাম আমি মাত্র আসলাম, এখন বাংলাদেশে ইংলিশ বললো, এখানে কি আর ইংলিশ চলে? বাংলিশ আমি তো জানি, আমার ইংলিশ কি বলে যে না, আপনি বক্তব্য রাখতে হবে। আল্লাহর উপর সেগুলো এখন দেখলাম যে উনি নাছর বান্দা ইংলিশে বক্তব্য শুরু করলাম। মাঝখানে এক জায়গায় এসে বাংলাটার ইংলিশ মোটেও মনে পড়তেছে না।
তো বাংলা এটা ইংলিশের ভিতরে ঢুকাই দিয়ে ইংলিশ বক্তৃতা চালাই দেয়। তো হাবিব ভাই বক্তৃতার পরে বললেন যে বক্তাদের একটা ভালো গুণ যে একটার মধ্যে আরেকটা ঢুকাই দিতে পারে, মানে নার্ভাস হওয়ার পরিবর্তে থেমে যাওয়ার পরিবর্তে কন্টিনিউ করে গেলেন। এবং আমি জানি ওই দিনের ওনার সেই সাহসটা ওইটা কিন্তু সাংঘাতিকভাবে হেল্প করে কনফিডেন্স বিল্ডিং এর ক্ষেত্রে। তো এটা যারা আপনার ওস্তাদ তাদের জন্য এটা একটা বিশাল ব্যাপার যে ছাত্রদেরকে উৎসাহিত করা খুবই গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ হামিদ ভাই, অনেক সুন্দর অসাধারণ একটি গান গেয়েছেন। জি, এখানে একটা বিষয় হলো আমাদের ঈদুন সাইদুনের যে সমস্ত মানে প্রোগ্রাম হয় এবং আমাদের বিশেষ করে দর্শক শ্রোতা মানে যারা থাকেন আমাদের এবং টিভি ওয়ানের দর্শক শ্রোতা এবং যেখানে ডক্টর আবুল কালাম মানে আজাদ থাকেন সেই জায়গাতে প্রতিদিনের একটা নতুন আপনার কৌতুক হয়। আচ্ছা, এটা কিন্তু আপনি বললে চলবে না। আপনার কাছে কবিতা শুনে কৌতুকে আসবো নাকি কৌতুক শুনে তারপর কবিতায় যাব? কবিতা তো আমি জানলে না বলবো ভাই কবিতা। তাহলে আপনি গানের প্রিপারেশন দেন, আমরা কৌতুকটা শুনে আসি। যদি আমাদের সম্মানিত শেখ যদি ওনার কাছ থেকে তুমি যদি কবিতায় না বলেন ওয়াজের সুরে একটা নসিহত করে দিতে পারবেন, সেটাই একদম ঠিক। আমাদের ডক্টর খালেদের কাছ থেকে ডক্টর খালেদ যদি না শুনতে পারেন লেকচারার মানুষ। ডক্টর খালেদের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে ওই দেখবেন যে জজ সাহেবের সন্তানরা খুব স্ট্রিক্ট থাকে, রিজিস্ট থাকে, কারণ তাদের ওই গাড়িতে করে স্কুলে নামায় দেয়, স্কুল থেকে বাসায় আসে, রেস্ট্রিকশন থাকে, সবার সাথে মিশতে পারবে না। তো সে তো আবার প্রফেশনালি টিচারের ছেলে, তারও একটা রেস্ট্রিকশন আছে, সবসময় খুব লোকজন সব দেখলে সালাম দেয়, আবার দেখতে অনেকটা বাবার কাছে কপি হইছে, তো দেখা যাচ্ছে টিচার হওয়ার আগেই সালাম পাইছে বেশি, উনি একটু শক্ত হয়ে গেছে। না, তবে ওনার বাবা তো আমার শিক্ষকের মতো। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তো আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা পিকনিকে যায়, তো প্রাক্তন ছাত্র হিসেবে ডক্টর ইয়াহিয়া ওনার বাবা উনিও যান। তো সেখানে গিয়ে ডক্টর মুস্তাফিজ স্যার ছিলেন, আমাদের বড় বড় প্রফেসররা ছিলেন, তো ওখানে উপস্থিত বক্তৃতার একটা পর্ব ছিল। তো ডক্টর ইয়াহিয়া ওনার বাবার পর্বে পড়েছে সারিবাদী সালসা। তো সারিবাদী সালসা সম্পর্কে 1 মিনিটে বক্তৃতা দিতে হবে। উনি সারিবাদী সালসা সম্পর্কে এমন চমৎকার একটা ক্যানভাসের বক্তৃতা দিয়েছেন, উনি ফার্স্ট হয়ে গেছেন। তাহলে আমরা পরবর্তীতে ক্যানভাসের একটা শুনতে পারবো। আমরা আপনার কাছ থেকে একটু মজার একটা কিছু গল্প শুনে আসি না এখন। তাহলে ঈদের খাবারের ব্যাপারে একটা বলি। ঈদের দিনে তো সাধারণত পরিবার নিয়ে হয়, যে পরিবার নিয়ে নাতি নাতি নিয়ে, কিন্তু উনি বন্ধুদের সাথে ঈদ না করলে তার ঈদ হয় না, এবং তার সাথে জড়ো হয় তার অফিসের কিছু কলিগও। তো এখন বউকে রেখে গেছে ফ্যামিলির সাথে, এখন বউ ফোন দিচ্ছে যে তুমি কোথায়? তোলা আমি তো রেস্টুরেন্টে আমার কলিগদের নিয়ে আছি, এবং স্বাভাবিকভাবেই সেখানে মেয়ে কলিগও আছে। তো এখন বলে কি কি খাচ্ছ? তো বললো যে আমি কেবাব খাচ্ছি, অমুক খাচ্ছি, তমুক খাচ্ছি, এটসেট্রা এটসেট্রা। তো বললো যে তুমি এগুলো আমার জন্য নিয়ার বাজারে খাচ্ছ। তোমরা নিয়ে আসছে, টেকওয়ে নিয়ে আসছে, আনার পরে এখন বউ যেগুলো বলছে ওইগুলো সব দেখছে যে এটা আছে, কেবাব আছে, ওটা আছে, কিন্তু এটসেট্রাটা নাই। তখন উনি খুব রেগে গিয়ে বললেন, ওখানে তোমার অমুক ওই মহিলার নাম বলে ছিল? বলে হ্যাঁ ছিল। বুঝছি, এটসেট্রা তুমি তারে খাওয়াইছো। অসাধারণ। আপনি একটু গানের জন্য একটু, আমরা অনেকের কাছ থেকে শুনছি যে আপনি গানের ব্যাপার, গানের গলা আপনার খুবই সুন্দর, এবং আমরা অবশ্যই আপনার কাছ থেকে গান শুনবো। তার আগে আমরা মিজান ভাইয়ের কাছ থেকে একটু গানটা শুনে আসি। অবশ্য হামিদ ভাই তাকে একটু ইজি করে দিচ্ছে, দরকার হলে ওয়াজের সুরে উনি চালাই দিতে পারবেন। না, ওয়াজ তো তাই করে সুর দিয়ে করি না, এই দেশে তো আপনার এই সমস্ত জিনিস আপনার সময় নাই, কারণ আপনার যাই বলবেন আপনাকে স্পষ্ট ভাষায় মানে বলতে হবে। এই জন্য তবে আমি এখানে একটা বিষয়, আসলে হামিদ ভাই যে সময় উনি এই ইসলামী সঙ্গীতটা মানে গাইছেন, আমার এই যে ছোট্ট বয়সে ছাত্র শিবিরের একটা খুবই মানে ফেমাস সঙ্গীত ছিল এই সময়। যদি আমি এই সঙ্গীতের সাথে ছিলাম না, কিন্তু আমি মানে কিছু মানে সঙ্গীত আমার আমি আঁকি নিচেগুলো অনেক মানে ভালো পাইতাম। একটা সঙ্গীত যেমন খুবই সুন্দর, হয়তো আমি মানে বলার পরে আপনাদের ওইটা আমার স্মরণ হয়ে যাবে, এই জন্য সুর দিতে হবে আমার সাথে। এটা বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি, বাড়ি যেতে হবে, পিঠা খেতে হবে, তবু যাওয়া হবে না, যে কি যে আমি করি করি, ও আমার মা সালাম তোমায়।
বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি, বাড়ি যেতে হবে, পিঠা খেতে হবে, তবু যাওয়া হবে না যে কি যে আমি করি করি, ও আমার মা সালাম তোমায়। এটি আমার স্মরণ হইল, জাস্ট এটা শেয়ার করলাম। এটার অনেক হিস্ট্রি আছে, ছাত্র জীবনে অনেকেই তার কাজের কারণে, দায়িত্বের কারণে যেতে পারতো। এটা আমাকে একটা জিনিস মনে করে দিল হামিদ ভাই, আসলে তো ঈদের দিনে আমি ছোটবেলায় আমার মায়ের সাথে পিঠা বানাতাম আমি নিজে। তো আমি একদিন আমার মাকে বলতে শুনেছি এক চাচির কাছে যে আমার এই ছেলেটা ছেলে না যদি মেয়ে হতো তাহলে আমার তো ভালোই হতো। তো এখন তো দেখেন আমরা নিজেরা মায়ের সাথে পিঠা পর্যন্ত বানিয়েছি, কিন্তু এখন আমাদের জেনারেশন যেটা বললেন এরা খায় না, এটা তো পিঠা চিনেই না আসলে, পিঠা চেনেই না আসলে। এবং আমি তো কয়েকবার আমাদের স্কুলে প্রচলনটাও কমে যাচ্ছে যে কারণে চিনে না আসলে, তাদের দোষ দিয়ে তো লাভ নেই। এই যে পিঠা শব্দের কোনো ইংলিশ সিনোনিম আমি কিন্তু পাই নাই, পিঠা শব্দের কোনো ইংলিশ সিনোনিম আমি পাই নাই আসলে। এখন আপনি যেহেতু শব্দ বানান, দেখেন একটা বানাই দিতে পারেন কিনা, কেকটাকে চেঞ্জ টেঞ্জ করে অন্য কিছু। আমরা যেটা পিঠা ব্রেড, পিঠা ব্রেড আর কোথায়, আর আমাদের পিঠা পিঠা কোথায়? এখানে পিঠা ব্রেড টর্টিনা এগুলোই আছে, এগুলো নিয়ে না। পিঠা খাওয়ার খুব মজার গল্প আমার আছে। আমার একটাই খালা, তো ঈদের সময় ভাই বোন সবাইকে নিয়ে আমাদের বাড়িতে ঈদ, সাধারণত ঈদের পর্বগুলো হতো। তো আম্মা পিঠা বানাচ্ছে, এটাকে আমাদের এলাকায় বলে পাকান পিঠা, তেলের মধ্যে হামদেশ, হ্যাঁ, যেটা সিলেটিরা বলে হামদেশ। তো ওই যে তখনকার সময় তো চুলা রান্নার জন্য ওই যে কেরোসিনের না, কেরোসিনের ঘরের মধ্যে, বৃষ্টি হতো বাইরে, তো ঘরের মধ্যে কেরোসিনের যেই স্টোভের মধ্যে বানানো হতো। তো স্টোভে মনে করেন যে তেল গরম হচ্ছে, সবাই পিঠা উঠছে আর ওটা শেষ হয়ে যাচ্ছে। মানে ভাই বোন তো অনেক, আমরা 11 ভাই বোন, খালার 6 জন, তো আমরা একটা বড় ফ্যামিলি, সবাই মিলে মনে করেন যে পিঠা সিরিয়াল পাওয়া যাচ্ছে না। তো আমি যথারীতি পিঠার জন্য একটা প্লেট নিয়ে গিয়ে দাঁড়াইছি। তো ঠিক আমি যখন ওই চুলার পাশে যেয়ে দাঁড়াইছি পিঠার জন্য ওয়েট করতেছি, ঠিক ওই সময় কুকারটা বাস্ট হয়ে গেছে। ওটা অনেক সময় হতো, অতিরিক্ত লোড হলে ওটা বাস্ট হয়ে যেত। বাস্ট হয়ে পুরা তেল, মানে সারাদিন যত তেল পিঠা ভাজতেছে, মানে গরমের পরিমাণটা বুঝেন, পুরাটা আমার পায়ের উপর পড়ছে। আমি তো তখন ছোট, ইয়াং। আমি করছি কি, আমাদের বাসায় নিয়ম ছিল হচ্ছে যে ওই যে তখন চৌকি তো চিনতেন, খাট না, চৌকি মানে প্লেন। তো একটা রুম, পুরো রুমটাই প্রায় চৌকি দিয়ে বিছানো থাকতো, কারণ সবাই মিলে লাইন দিয়ে শুতাম। তো আমি তো এক গড়া দিয়ে এক পাশে চলে গেছি, যেয়ে তো হাত দিয়ে দিছি ডলা। তো তখনকার সময় যেটা ছিল যে ওই ডিম ভেঙে সঙ্গে সঙ্গে পার উপর দিয়ে দিত। যাই হোক, চামড়া এক পর্ব উঠে গেছে। এরপরে তো খালা এসে আমার হাত ধরে ফেললো যাতে আমি আর না ইয়ে করি, কারণ প্রচণ্ড ব্যথা। তো সঙ্গে সঙ্গে ডিম ভেঙে পার উপরে দিল। তো এরপরে ভাবছিলাম যে আর জীবনে এটা ইয়ে হবে না, কিন্তু আল্লাহ কবুল করুন, আমার মা জান্নাতবাসী হয়ে যাবেন, আল্লাহ পাক তাকে কবুল করুন। তো আম্মা একটা চমৎকার ওষুধ বানাতেন, ওই যে পান খাই আমরা, যেটা পান কিন্তু খুব কার্যকরী একটা ভেষজ। পান, রসুন এবং সরিষার তেল, এটা দিয়ে উনি কিভাবে যেন একটা ওষুধ বানাতেন। এবং ওই যে মুরগির যে পালক আছে, এই পালক দিয়ে ওইটা পোড়া জায়গায় দেওয়া লাগতো আলতোভাবে, হ্যাঁ। এবং ওইটা দিতে গিয়ে আমার, এখন দেখলে কেউ বুঝবে না যে আমার এই পা এরকম পুড়ছিল। ইভেন আমাদের ওখানকার খুব নামকরা একজন ডাক্তার, বর্তমানে খুব নামকরা একজন ডাক্তার আমাদের ঝিনাইদহ শহরের, তো ওনার মেয়ে এরকম আগুনের মধ্যে পড়ে গেছিল শীতকালে, মাথার চুল টুল সব পুড়ে গেছে। তো উনি ডাক্তার মানুষ, ওনার ওয়াইফও ডাক্তার, তো কোনোভাবে এই ধরনের ভেষজ তো ওনারা ডাক্তাররা তো আবার এগুলো দিতে দেয় না। তো ওনার ওয়াইফ আবার আম্মার খুব ইয়ে ছিলেন, খালা ডাক্তার, এবং খুব মানতেন। তো আম্মা ওই ওষুধ বানায় নিয়ে দিয়ে এসছে, তো সে ওটা লাগাইছে। অল্প 15-20 দিনের মধ্যে তার মোটামুটি এটা প্রায় কিওর হয়ে গেছে, মানে দাগও নাই। তো হঠাৎ করে জিজ্ঞেস করতেছে এত ভালো কাজ কিভাবে হলো? তো তখন বলতেছে খালা ওষুধ দিছে, এই ওষুধ। তারপর সে খুব খুশি হয়েছে যে এটাকে আমরা অন্যভাবে মেডিসিন আকারে আনতে পারি কিনা। তো যাই হোক, এরকম গল্প হয়তো আমরা পাবো। এখন আমরা একটু খালিদ ইয়াহিয়া ভাইয়ের গল্প শুনি, যে ওনার এই সিরিয়াস লাইফের বাইরে উনি আমাদেরকে কি গান শোনাবেন না কবিতা শোনাবেন? আচ্ছা, আমি একটু শেয়ার করি এই ঈদের দাওয়াত নিয়ে আর কি, যেহেতু আপনারা বলেছেন। তো আমার ছোটবেলার একটা গল্প শোনা আছে আর কি। তো এক ইউনিভার্সিটির শিক্ষক, উনি এরকম গণহারে দাওয়াত দিয়েছেন আর কি, যে ছাত্র শিক্ষক সবাই কলিগ আপনারা আসবেন। তো এক পর্যায়ে উনি দেখলেন যে দাওয়াতের যে পরিমাণ সার্কুলেশন হয়েছে, সেই পরিমাণ ক্যাপাসিটি হয়তো সংকুলন করা যাবে না, আয়োজন করা যাবে না। তো ওনারা হাজব্যান্ড ওয়াইফ চিন্তা করলেন যে কিভাবে এটা ম্যানেজ করা যায়। মানে কোনোভাবেই ওনারা পারছেন না, হয়তো খুব বেশি সংখ্যক বলা হয়ে গেছে, যেটাকে গণদাওয়াত বলে আর কি, গণ আয়োজন আর কি।
তো এক পর্যায়ে চিন্তা করলেন যে মানসম্মান রক্ষা করা প্রয়োজন। তো ওনারা চিন্তা করলেন যে বাসার থেকে ওনারা চলে গেলেন, আর যে বাসার কাজের মেয়ে ছিল তাকে বাসার সামনে সিঁড়িতে বসায় রাখছেন। তো যখন মেহমানরা এক এক করে আসতেছেন যে কি অবস্থা, তো বললেন যে ওনাদের তো খুব বড় বিপদ হয়ে গেছে, ওনারা তো বাসায় নেই, খুব ইমার্জেন্সি বেসিসে ওনাদের চলে যাওয়া লেগেছে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা, আমি কোনো কারণে হয়তো এখানে আছি, আমিও একটু পরে চলে যাব। তো এরকম করে হয়তো ওই যে একটা গণদাওয়াতের যে বিষয় ছিল সেখান থেকে ওনারা রেস্কিউ পেয়েছেন আর কি। তো ঈদের সময় এরকম অনেক ঘটনা ঘটে, অনেক সময় বিড়ম্বনাও হয় আর কি। তো এইটা তৎকালীন সময়ে খুব একটা মানে মানে ঘটনাবহুল একটা বিষয় ছিল আর কি। পরবর্তীতে ওনারা হয়তো এটা বিভিন্নভাবে ওভারকাম করেছেন আর কি। তবে এখানে আমি একটা বিষয় কনসার্ন, সেটা হলো যে উনিও শিক্ষক, আমিও শিক্ষক, মিজান ভাইও শিক্ষক। আমাদের যারা শিক্ষক দর্শক শ্রোতা আছেন তারা যদি এটা বলেন যে ভাই আপনাদের শিক্ষকদের একেবারে মেরেই দিয়ে গেলেন আজকে। আসলে আপনারা কিন্তু গল্প বলা দরকার, শিক্ষকরা এভাবে শুধু ফাঁকি দেয় না, খাওয়ায়ও। সেটাই তো দেখেন, আমি শিক্ষকরা কি করে দেখেন, এটা একদম বাস্তব একটা ঘটনা। এটা আমার যশোরের লাউড়ি মাদ্রাসায়। তো ওখানে সকালবেলায় উঠে 3-4 জন ছাত্র হুজুরের বাড়ি গেছে, হুজুর আপনার বিশেষ দাওয়াত। তো দাওয়াত কি, নাস্তা খাবেন? কি নাস্তা খাবেন? দেখা যায় নাস্তা একদম চিকেন, চিংড়ি মাছ, এটা সেটা একদম তো অবাক, সকালবেলা এরকম এত ভালো নাস্তা কিভাবে আসলো? বলবো হুজুর খান, আপনার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। এখন উনি খাওয়ার পরে ওনার স্ত্রী বলে মুরগি দুটো পাওয়া যাচ্ছে না। তাহলে কি বলো? বলে মুরগি দুটো পাচ্ছে না, কই? সকালবেলা তো দেখলাম না। পরে যেই দেখলো যে মুরগির খোলা, ওরা করছে কি রাতের বেলায় হুজুরের মুরগির কোটা ভেঙে মাদ্রাসার পুকুর থেকে মাছ টাছ ধরে ওইটা হুজুরকে খাওয়ায় আসছে। শিক্ষক কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে, আপনারা যে গল্পগুলো বললেন তার টোটালি বিপরীত। উনি চিনবেন ডক্টর লোকমান সাহেব, আমাদের বিশ্ববিদ্যালয়ের তারপর প্রফেসর হারুন রশিদ সাহেব। আমরা তো বিভিন্ন কারণে অনেক কয়েক বছর ইউনিভার্সিটিতে ছিলেন। সো আমার খুবই ঘনিষ্ঠ এবং খুবই মহব্বত করতেন আমাদেরকে। ওনাদের বাড়ি আমরা দেখতাম সব ঈদের সময় আর কি ওপেন ডোর, এবং মানে আমি বলতে পারবো না কত ছাত্র যেতাম, আমরা তো দলে দলে যাইতাম, 20 জন 25 জন একসাথে। মাশাআল্লাহ, অসাধারণ উদার ছিলেন আর কি, অসাধারণ উদার ছিলেন। এবং সত্যিকার অর্থেই আসলে শিক্ষক, আমি কয়েকদিন আগে বসনিয়া থেকে আসছি, আপনারা অবশ্যই বসনিয়াতে গেছেন। বসনিয়ার এই মানে এডুকেশন সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে আর কি। তো শিক্ষকদের মানে আমরা কয়েকটা ইউনিভার্সিটি ভিজিট করেছি, স্কুল ভিজিট করেছি, এটা এডুকেশন ট্যুর ছিল আমাদের একটা এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য। ওখানে টিচার্স ট্রেনিং কিন্তু আনলাইক ইউকে 3 বছরের টিচার্স ট্রেনিং হয়। ছাত্ররা দেখলাম সব ছাত্ররা মানে একাডেমিক্যালি ওখানে, আবার সব স্কুলগুলো আমরা যেগুলো ভিজিট করেছি, যখন তারা আমাদের এখানকার এই মানে জিসিএসই লেভেল যাচ্ছে, তখন কিন্তু তারা কোরআন হাফেজ হয়ে যাচ্ছে, দ্বীনের মেজর জিনিসগুলো তাদের শেখা হয়ে যাচ্ছে। আর একাডেমিক অন্যান্য এক্সট্রা কারিকুলার যেগুলো ম্যাথস বলেন, ইংলিশ বলেন, তারা ইংলিশ, জার্মান, বিভিন্ন এক্সট্রা ল্যাঙ্গুয়েজ 3-4টা ল্যাঙ্গুয়েজ শিখে তাদের ল্যাঙ্গুয়েজটা আছে। কিন্তু সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগলো, এগুলো কিন্তু আগে গল্প শুনতাম, এইসব দেশে কিন্তু আমরা এগুলো দেখি না, যে শিক্ষকদের সম্মান করা এবং এল্ডারদের সম্মান করার যে রসমটা ওখানে কিন্তু এটা পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত। আল্লাহ, আমরা যত প্রতিষ্ঠানে গেছি, যাওয়ার পরে দেখলাম ছাত্ররা সবাই দাঁড়ায় যাচ্ছে এবং আমাদেরকে অসাধারণ সম্মান করছে। তো আমরা ছাত্রদের কাছ থেকে কিন্তু এটা ওই যে প্ল্যান প্রোগ্রাম ছিল, তো অনেক ছাত্রদেরকে আমরা যারা ট্যুর করতে তারা ইন্টারভিউ করেছি আর কি। তো অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। একটা জিনিস বললাম, why do you love your teacher so much and why do you respect your teacher so much? So একটা কথা মানে একজন ছাত্র অসাধারণ বক্তব্য রেখেছে আর কি, সেটা ইনশাআল্লাহ একদিন সে হয়তো অনেক বড় কিছু হবে। সে বলে, দেখেন, they are our teacher, they teach us, but end of the day they ask one question, are you okay? And it actually touches our heart. আমাদের কলিজাকে এটা আমাদের শান্ত করে দেয় যে আমার শিক্ষক শুধু আমাকে পড়ান না, এন্ড অফ দি ডে
আমার জীবনটা কি রকম যাচ্ছে এটার খবর নেন। তো এই জিনিসটা আগের যুগে আমি যে শিক্ষকদের নাম বললাম এরকম অনেকে আছে, ওনারা কিন্তু ছিলেন মানে এরকম আমাদের খোঁজ খবর নিতে। আমার খেয়াল আছে একবার আমি বিশ্ববিদ্যালয়ে অসুস্থ হয়েছিলাম, আমাদের স্যার তখন কিন্তু আরেকটা যে শিক্ষক আবার হলে এসে ছাত্রের সাথে দেখাশোনা করবে, এটা তো অনেকেই করে। তো আমি খুবই অসুস্থ ছিলাম আর কি। তো ওনার ওয়াইফ শুনছে যে আমি অসুস্থ, শিক্ষককে স্যারকে বললেন যে তোমার ছাত্র অসুস্থ, একটু দেখে আসো। উনি একটু হেজিটেট করতেছিলেন আর কি, যে ওখানে গেলে কি মনে করে ছাত্র আবার। তো বলছিলেন যে একজন ছাত্র একেবারে মৃত্যুপ্রায় অবস্থায়, সেখানে সমাজ কি বলতেছে এটা দেখবা, নাকি তোমার আল্লাহ তোমাকে যে দায়িত্ব দিয়েছে এটা দেখ। এবং উনি নিজে অনেকগুলো খাবার দাবার নিয়ে এসে আমার মানে রুমে আসছিলেন, আমার খেয়াল আছে আর কি। তো এগুলোর কারণে আসলে দেখেন আজকে আল্লাহ আমাদের হারুন চাঁদ তো এখনো বেঁচে আছে, আল্লাহ ওনাকে হায়াতান তাইয়্যিবা দান করুন, লোকমান সাহেবকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যে এই অবদানের কারণে ওনারা দুইজন কিন্তু আবার আমার ডাইরেক্ট শিক্ষক, আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম, ওনারা অ্যাকাউন্টিং এর ছাত্র শিক্ষক ছিলেন, প্রফেসর ছিলেন। হারুন চাঁদ তো পরবর্তী মার্কেটিংয়ে গেছেন। সো দেখেন আজকে আমরা ওনাদের জন্য দোয়া করছি। কেন? বিকজ এই যে শিক্ষকতার সাথে সাথে ওনাদের আদব আখলাক শিখিয়েছে, এটা তো একটা বড়। আপনি যে কাইন্ডনেসের কথা বললেন, এই কাইন্ডনেসটা তো ওনারা বক্তৃতা দিয়ে শিখান নাই, নিজের সময় দিয়ে, জীবন দিয়ে, অর্থ দিয়ে কিন্তু এটা শিখিয়েছেন। এই জন্য কিন্তু ওনাদের হাতে যে সমস্ত ছাত্ররা গড়ে উঠেছে সেগুলো এইভাবে সবকিছু নিয়ে গড়ে উঠেছে। এবং বসনিয়াতে আমি এই জিনিসটা দেখলাম আর কি। সো এটা আসলে আমি যেহেতু ঈদের আগে সফরের কথা বললেন, এটা একটা বিগ ইন্সপিরেশন। অসংখ্য ধন্যবাদ। আসলে সম্মানিত দর্শক, আপনারা দেখছিলেন ঈদুন সাইদুন। আপনারা জানেন আমাদের সাথে আজকে যে দর্শক, যেই গেস্ট আছেন, ওনারা সবাই স্ব ক্ষেত্রে সফল এবং অনেক গুণীজন ব্যক্তি। ওনাদের কথা আসলে ওনাদের যে কথা এগুলো আমরা শুনে শেষ করতে পারবো না, কিন্তু সময় তো আসলে বসে থাকে না। টেলিভিশনের সময় খুবই সংক্ষিপ্ত, একটা ঘন্টা কিভাবে চলে গেল আমরাও বুঝতে পারি নাই। হয়তো আপনারাও আরও শুনতে চাচ্ছিলেন, কিন্তু সময়ের কারণে হয়তো আমরা আপনাদেরকে সেই সময়টা দিতে পারলাম না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা আগামীতে আশা করি যে এই আমাদের গুণীজন গেস্টদেরকে নিয়ে আবারও আপনাদের সাথে মিলিত হব অন্য কোনো প্রোগ্রাম নিয়ে এবং অন্য কোনো সময়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঈদুন সাইদুন এই ধরনের প্রোগ্রাম যারা টিভি ওয়ানে সবসময় করে থাকে, আপনারা যত প্রোগ্রামই হোক টিভি ওয়ানের প্রোগ্রামগুলো দেখবেন। আশা করি যে এখান থেকে এই গুণীজনদেরকে মূল্যায়ন করতে পারবেন, তাদের গল্প শুনতে পারবেন, তাদের সিরিয়াস জীবনের সিরিয়াস ব্যস্ততার ভিতর থেকে যে ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে পারবেন, যেটা আশা করি আপনাদের ব্যক্তি জীবনকে প্রভাবিত করবে। আমাদের সাথেই থাকুন, আমাদের দেখতে থাকুন টিভি ওয়ানের পর্দায়। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।